হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও অফ কমার্স বাংলা। আমরা আজ বাসু অ্যান্ড দাসের কোশ্চেন নাম্বার 75 সলভ করব ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। এই অঙ্কটা বেছে নেওয়ার পেছনে মূল কারণ হলো এই অঙ্কটাতে আমরা শিখব প্রভিশন ফর ট্যাক্স, প্রপোজ ডিভিডেন্ড এবং ট্যাক্স পেইড, ডিভিডেন্ড পেইডের এই ট্রিকি অ্যাডজাস্টমেন্টটা সলভ করা শিখব। ঠিক আছে, তার সাথে আছে প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ করার, 6,000 ছিল 4,000 হয়ে গেছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন, ফিক্সড অ্যাসেট সোল্ড, এই সমস্ত ট্রিকি অ্যাডজাস্টমেন্টসগুলো আমরা এই অঙ্কটার মাধ্যমে একেবারে শিখে ফেলবো। তাহলে অঙ্কটা পড়া যাক। Following are the balance sheet of Fox Limited as on 31st March 2016 and 31st March 17। তাহলে এখানে 16 এবং 17 সালের কিছু লাইবিলিটিস এবং অ্যাসেটসের ভ্যালু দেওয়া আছে। প্রথম লাইবিলিটিসটা পড়ি, কী লেখা আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এটা মূলধন, বেসিক্যালি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 40,000 টাকার ছিল 2016 সালে, 50,000 টাকার 2017 সালে হয়ে গেছে। এটা ইমপ্লাই করছে আমরা এই নতুন বছরে আরও 10,000 টাকার শেয়ার মূলধন বাড়িয়েছি, মানে হতে পারে কোম্পানি আরও 10,000 টাকার শেয়ার ইস্যু করেছে। সেই রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখানে নেই। তাহলে আমরা এটা ক্লিয়ারলি অ্যাজিউম করেই নিতে পারি যে, মানে কোনো দ্বিধা না রেখেই, যে 10,000 টাকার শেয়ার নতুন ইস্যু করা হয়েছে, কোম্পানি 10,000 টাকা আরও মার্কেট থেকে তুলেছেন। ঠিক আছে, তাহলে কোম্পানি যে মার্কেট থেকে এই এক্সট্রা 10,000 টাকা তুললো, এটা কোন অ্যাক্টিভিটিতে যাবে? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। এর আগের ভিডিওগুলোতেও বলেছি, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিতে মেনলি 3-4টে জিনিস তোমরা মনে রাখবে। একটু মোটা হয়ে গেছে লেখাটা, দাঁড়াও। ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে মেনলি কী কী যাবে? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যাবে ক্যাপিটাল, মানে শেয়ার ক্যাপিটাল, লোন বা ব্যাংক লোন, ঠিক আছে, বেসিক্যালি লোন যেটা, ব্যাংক ওভারড্রাফট এবং ডিবেঞ্চার্স। ঠিক আছে, এবং এই রিলেটেড যে কোনো যদি ইন্টারেস্ট, ডিভিডেন্ড এই সমস্ত থাকে, তাহলেও সেগুলোও যাবে কি? ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে। বোঝাতে পারলাম? তাহলে শেয়ার ক্যাপিটাল, সেটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোক, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হোক, লোন, ঠিক আছে, সেটা ব্যাংকের থেকে নেওয়া হোক বা মর্টগেজ লোন হোক, যেরকম কাইন্ডস অফ লোন হোক, সেই লোনটাকে পে অফ, মানে এবার মানে রিডেমশানও এটার মধ্যে ইনক্লুড, কিন্তু মানে রিডেমশান কথার অর্থ কী? সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া, ঠিক আছে, সেটাও এই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যেই যাবে। ক্লিয়ার? তাহলে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে শেয়ার ক্যাপিটালটা পড়ে, সেটুকুনি বুঝতে পারলাম। 10,000 টাকা আমাদের ক্যাশ ইনফ্লো হয়েছে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে। আচ্ছা, 10% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, এটাও সেই শেয়ার ক্যাপিটালই, মানে তোমার ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসেরই পার্ট। 20,000 ছিল, 12,000 হয়ে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কী হয়েছে? রিডেমশান হয়েছে। কী হয়েছে? রিডেমশান হয়েছে, মানে টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাই কি না? 20,000 টাকার ছিল শেয়ার ক্যাপিটাল, সেখানে 12,000 টাকার শেয়ার ক্যাপিটাল আছে, অর্থাৎ এখানটাতে রিডেমশান হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি সিকিউরিটিস প্রিমিয়াম। আগে ছিল না, এখন চলে এসেছে 5,000 টাকার সিকিউরিটিস প্রিমিয়াম। আমরা শেয়ার ক্যাপিটালের চ্যাপ্টারে পড়েছি, যখন নতুন শেয়ার ইস্যু করা হয় তখন কোম্পানি কী করে? মাঝে মধ্যে এক্সট্রা অ্যামাউন্ট চার্জ করে শেয়ার হোল্ডারদের থেকে, সেটাকেই সিকিউরিটিস প্রিমিয়াম বলা হয়। তাহলে আমরা এখানটাতে বুঝতেই পারছি কোম্পানি টোটাল এই যে 10,000 টাকার যে তোমার কাছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এসছে 10,000 টাকার, তার সাথে সাথে 5,000 টাকার সিকিউরিটিস প্রিমিয়ামে এসছে। মানে কোম্পানির কাছে, কোম্পানি জার্নাল এন্ট্রি এভাবে করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আমি যদি সিম্পলি করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, তোমার 15,000 টাকার ব্যাঙ্কে ঢুকেছে, টু শেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যালটমেন্ট। এটা কিন্তু ক্যাশ ফ্লোর করছি না আমি, এটা শেয়ারের জাস্ট এন্ট্রিটা করছি। ক্যাশ ফ্লোতে এত কিছু তোমাকে করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। শেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যালটমেন্ট, এটা শেয়ারের যে চ্যাপ্টারটা তোমরা করেছিলে তার মধ্যে এই এন্ট্রিগুলো ছিল। এবং শেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15,000, টু শেয়ার ক্যাপিটাল কত যাবে? 10,000 টাকার শেয়ার ক্যাপিটালে গেছে। টু সিকিউরিটিস প্রিমিয়াম 5,000 টাকার। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের শেয়ারের যে এন্ট্রিটা হয় সিকিউরিটিস প্রিমিয়াম নিয়ে, আমি তোমাদেরকে এন্ট্রিটা ক্লিয়ার করিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো, তাহলে এই দুটোই কিন্তু আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসেই যাবে। যাই হোক,
এবার চলে আসি জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? 16,000, এখন হয়েছে 18,000 টাকা। তার মানে বুঝতেই পারছি আমাদের আরও 2,000 টাকা এই বছর প্রফিটের থেকে সরিয়ে রিজার্ভ করেছি। মানে আমার সঞ্চয় ছিল 16,000 টাকার, এখন 18,000 টাকার হয়ে গেছে। তার মানে এই বছর আমরা আরও 2,000 টাকার সঞ্চয় বাড়িয়েছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আগে ছিল 4,000 টাকার, এখন হয়েছে 7,000 টাকা ব্যালেন্স। অর্থাৎ এটা বোঝাচ্ছে কি আমাদের আরও এই বছরে 3,000 টাকার প্রফিট এই প্রফিট অ্যান্ড লসে জমেছে। বোঝাতে পারলাম? তারপরে কী আছে? ক্রেডিটার্স। ক্রেডিটার্স আমাদের কি? কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট। 11,000 ছিল, 9,000 হয়ে গেছে, লাইবিলিটি কমে গেছে। লাইবিলিটি কী করে কমে? তুমি নিশ্চয়ই তাদেরকে টাকা ফেরত দিয়ে দিয়েছো, তাহলে ক্যাশ আউটফ্লো হয়েছে। বোঝা গেল? কারেন্ট লাইবিলিটি বা লাইবিলিটি যে কোনো লাইবিলিটি কমছে মানে তোমার টাকা যাচ্ছে। লাইবিলিটি কেন কমে? লাইবিলিটি জিনিসটাই হচ্ছে কি যে তোমাকে পরবর্তীকালে টাকা শোধ করতে হবে। তাহলে লাইবিলিটি যদি কমে যায় তার মানে তুমি টাকা শোধ করে দিয়েছো, অর্থাৎ তোমার ক্যাশ কমে গেছে। লাইবিলিটি কমলে ক্যাশ কমে যায়। ক্লিয়ার? সেরকমই অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্যাশ বেড়ে যায়। অ্যাসেট কী করে কমবে? অ্যাসেট থেকে ইকোনমিক বেনিফিট পাওয়া যায়, তাই কি না? এবার সেই অ্যাসেটটা যদি আর না থাকে তার মানে তুমি ইকোনমিক বেনিফিট পেয়ে গেছো, অর্থাৎ তোমার ক্যাশ বেড়ে গেছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্স। আচ্ছা, প্রভিশন ফর ট্যাক্স মানে কি? তুমি যেই বছরে যেই প্রফিটটা করেছো, ঠিক আছে, সারা বছর ধরে যেই প্রফিট করছো সেই প্রফিটের এগেনস্টে তোমার মনে হচ্ছে যে আমাকে যা টাকা ট্যাক্স দিতে হবে সেটা আগে থেকে সরিয়ে রাখা, সেটাকেই বলা হয় প্রভিশন ফর ট্যাক্স। এই ট্যাক্সের টাকা যে সরিয়ে রেখেছে সেটা কিন্তু আবার সেই বছরেই পেমেন্ট করে দিতে হয়। মানে সেই বছরটা শেষ হতে হতেই ওই জুলাই মাসের মধ্যে আমাদের জানি ইনকাম ট্যাক্সের রুল অনুযায়ী জুলাই মাসের 31st of জুলাই আমাদেরকে সেই ট্যাক্সের টাকাটা ফেরত মানে জমা করে দিতে হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। ঠিক আছে? তাহলে এই যে 12,000 টাকার প্রভিশন করে রাখা হচ্ছে সেই বছরের ইনকামের ওপর, সেটা কিন্তু অলরেডি পে অফ হয়ে যাচ্ছে। যেরকম আমরা ওই অঙ্কতে দেখতে পাচ্ছি 14,000 টাকা আলটিমেটলি পেমেন্ট করেছে। হতেই পারে তুমি যা ধরেছিলে যত টাকা ট্যাক্স দিতে হবে তার থেকে বেশি ট্যাক্স দিতে হতেই পারে, কোনো অসুবিধা নেই। কোনো কিছু চেঞ্জেস হয়েছে বা তোমার কিছু ফাইন বা ইন্টারেস্ট সমস্ত কিছু মিলিয়ে তোমার ট্যাক্সের পরিমাণটা 14,000 টাকা হয়ে গেছে। তা আমি প্রভিশন করে রেখেছিলাম 12,000, পেমেন্ট করতে হয়েছে 14,000, সেটা হতেই পারে। ঠিক আছে? কিন্তু এইবারে কিন্তু তুমি কিন্তু এই জায়গাটায় ডিফারেন্স করবে না যে তুমি 12,000 টাকা আগে থেকেই প্রভিশন করা ছিল, এই বছর 23,000, মানে ডিফারেন্স করে দিয়ে তুমি বললে আচ্ছা তাহলে তো 11,000 টাকার আমার কি হচ্ছে এখানে প্রভিশন ফর ট্যাক্সের ব্যালেন্স হচ্ছে, এটা কিন্তু ধরলে হবে না। প্রভিশন ফর ট্যাক্সটা ওইভাবে কাজ করে না। প্রভিশন ফর ট্যাক্স তোমরা যে আগের বছরেরটা 12,000 টাকা তোমরা রেখেছিলে সেটা কিন্তু জিরো অলরেডি জুলাই মাসে হয়ে যায়। এই যে 23,000 টাকা এটা আবার নতুন বছরে নতুনভাবে তৈরি হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? এটা পুরো কারেন্ট ইয়ারের, পুরোটাই কারেন্ট ইয়ারের, আর এটা পুরোটা ওল্ড মানে আগে প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে? প্রপোজ ডিভিডেন্ডটাও সেম জিনিস, পুরো প্রভিশন ফর ট্যাক্সের মতনই। প্রপোজ ডিভিডেন্ড মানে কি? তুমি ডিভিডেন্ড দেবে বলে ডিক্লেয়ার করেছো, কোম্পানি ডিভিডেন্ড দেবে বলে ডিক্লেয়ার করেছে, 15,000 টাকা প্রপোজ করেছে যে আমরা 15,000 টাকা ডিভিডেন্ড দিতে চলেছি। তো সেটা কি ঝুলিয়ে রেখে পরের বছর পর্যন্ত ঝুলাবে? না, সেটাও আবার কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে, পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে এটা জিরো হয়ে গেল প্রপোজ ডিভিডেন্ডটা। ঠিক আছে? আর এই যে যেরকম এই অঙ্কটাতে বলেছে 15,000 টাকা যে প্রপোজ করেছিল সেই 15,000 টাকা আবার তারা কী করে দিয়েছে? ডিভিডেন্ডটা দিয়ে দিয়েছে। তাহলে দিয়ে দিয়েছে যখন, তাহলে তাদের এই প্রপোজ ডিভিডেন্ডটা জিরো হয়ে গেল। আবার যে 20,000 টাকার প্রপোজ ডিভিডেন্ড আছে, এই প্রপোজ ডিভিডেন্ডটা আবার নতুন করে তৈরি হয়েছে। এই দুটোতে কিন্তু আমরা ডিফারেন্স করব না, এটা মনে রাখতে হবে। এইটাও পে হয়ে গেছে, পে হয়ে জিরো হয়ে গেছে ব্যালেন্স, এটাও পে হয়ে গেছে, পে হয়ে জিরো হয়ে গেছে। এই জিনিসগুলো কমপ্লিটলি প্রিভিয়াস ইয়ারের, আর এটা কমপ্লিটলি কারেন্ট ইয়ারের। ঠিক আছে? বোঝাতে পারলাম? এই জিনিসটার থেকে কনফিউশনটা ক্লিয়ার করাটা খুব জরুরি। ভালো করে যদি বুঝতে পারো তাহলে ভিডিওটাতে লাইক দিও একটা, যদি না বোঝো আর একবার ভিডিওটা তোমরা কেটে দেখতে পারো। ঠিক আছে? আর তাতেও যদি অসুবিধা হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, 8240311813 হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে সাফিসিয়েন্ট সাপোর্ট দিয়ে দেবো। ঠিক আছে? শুধু হাই স্যার হ্যালো স্যার লিখবে না, তোমাদের ডাইরেক্ট প্রবলেমটা আমার সাথে শেয়ার করবে যে কিসে অসুবিধা হয়েছে, কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, কী হলো এটা? আচ্ছা, এবার হচ্ছে কি ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেট আছে 60,000 টাকার ফিক্সড অ্যাসেট, আমাদের জানি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। ঠিক আছে? অ্যাসেটস যে কোনো অ্যাসেটসই ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট এক্সেপ্ট কারেন্ট অ্যাসেট, যেগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিতে ইউজ হয়। ঠিক আছে? যেরকম স্টক, ব্যবসা করতে গেলে স্টকের কেনা বেচা তো থাকবেই, তাই না? এটা চলে যাবে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে। ডেটার্স মানে কি? ব্যবসায় বিক্রি করতে হবে ধারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? ডেটার্স ক্রিয়েট হবে, তাহলে সেটা সমস্ত কিছু এই সমস্ত কারেন্ট অ্যাসেটসগুলো আমাদের
অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট। বাট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট এগুলো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। এটা দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটি 60,000 টাকা ছিল, এখন 75,000 হয়েছে। ইনিশিয়ালি আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যাসেটটা বেড়েছে। অ্যাসেট যদি বাড়ে আমাদের ক্যাশ কমবে, কারণ অ্যাসেট তো এমনি এমনি বাড়েনি, তোমাকে টাকা দিতে হয়েছে তারপরেই তুমি অ্যাসেটটা পেয়েছো। ক্লিয়ার? ইনভেস্টমেন্ট যদি দেখি, ইনভেস্টমেন্টও 7,000 থেকে 9,000 হয়ে গেছে, এমনি এমনি তো বাড়ে না, 2,000 টাকার ইনভেস্টমেন্ট নিশ্চয়ই কেনা হয়েছে। ঠিক আছে? তারপরে স্টক অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট 20 থেকে 23,000 হয়ে গেছে। এই যে স্টকটাও নিশ্চয়ই তুমি কিনেছো 3,000 টাকার, তাহলে তোমার ক্যাশ কমেছে। ক্লিয়ার? ডেটার্স 19,000 থেকে 24,000 হয়েছে। এখানটা তো ডেটার্স তো আর কেনা যায় না ডাইরেক্ট, তার মানে তুমি ডেটার্সকে কেনা মাল দিয়েছো, এতেও তোমার ক্যাশের বহিরাগমনই ঘটে। ঠিক আছে? তাহলে ডেটার্স আমাদের অ্যাসেট বাড়লে আমরা এইটুকুনি ধরে নেবো, অ্যাসেট বাড়লে আমাদের ক্যাশ কমবেই, অ্যাসেট কমলে আমাদের ক্যাশ বাড়বে। ঠিক আছে? আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক, এটাই আমাদের লাস্টে গিয়ে অ্যান্সার মেলাবে যে আমাদের ওই যে টোটাল যে 6,000 টাকার মানে ক্যাশ ছিল, এটা ওপেনিং ক্যাশ। এবার লাস্টে অ্যাডজাস্ট হয়ে দেখা যাবে আমাদের 3টে অ্যাক্টিভিটিতে টোটাল 3,000 টাকার ক্যাশ বেড়েছে। ঠিক আছে? গিয়ে 9,000 টাকা ক্লোজিং ক্যাশের সাথে ট্যালি হবে, তাহলেই আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্সেস জিনিসটা তোমরা যারা জানো না তাদের জন্য বলছি। প্রিলিমিনারি এক্সপেন্সেস হচ্ছে যে ব্যবসা শুরু করার সময়, ঠিক আছে, যে প্রাথমিক খরচাগুলো ব্যবসাকে করতে হয়, যেরকম রেজিস্ট্রেশন ফিজ, লাইসেন্স ফিজ, এই সমস্ত ব্যবসাকে প্রদান করতে হয় একদম শুরুতে। তোর তুমি একটা খাবার দাবারের ব্যবসা করবে, তোমাকে ফাঁসাইয়ে লাইসেন্স নিতে হবে। ঠিক আছে? তারপরে তোমার একটা কোম্পানি যদি বানাতে হয়, কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। এই সমস্ত যে খরচাগুলো রয়েছে, সেই লিগাল এক্সপেন্ডিচার হতে পারে এবং গভর্নমেন্ট ফিজ, সেই সমস্ত খরচাগুলো তো হিউজ হয়। এই খরচাটা একেবারে কোম্পানি কী করে প্রথম বছরেই চার্জ করে দেয় না, ওভার ইটস লাইফ কোম্পানি ধীরে ধীরে করে এটাকে রাইট অফ করে। ঠিক আছে? এরকমই কিছু খরচা কোম্পানির খাতায় পড়েছিল 6,000 টাকার, যে খরচাটা কোম্পানি একেবারে রিকভার করেনি, ধীরে ধীরে রিকভার করছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোম্পানি আবার এখন তারপরে 2017-তে ব্যালেন্সটা 4,000 হয়েছে, তার মানে এই বছরটাতে কোম্পানি 2,000 টাকার এই খরচাটাকে রিয়েলাইজ করিয়েছে। আচ্ছা, এই খরচাটা বুঝতেই পারছো, এই খরচাটা অলরেডি ব্যবসা শুরুর সময় হয়ে গেছিলো, টাকা পেমেন্ট তখনই হয়ে গেছিলো, এখন জাস্ট খরচাটাকে ধীরে ধীরে করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করা হয়। ঠিক আছে? তাহলে এখন জাস্ট 2,000 টাকা যে চার্জ করা হয়েছে, কোম্পানি যে চার্জ করেছে, এটার জন্য কোনো রকম ক্যাশ আউটফ্লো হয়নি, কোম্পানির যা ক্যাশ বেরোনোর সে আগেই হয়ে গেছিলো। ঠিক আছে? তাহলে এটা একটা নন ক্যাশ আইটেম, এটা কি একটা নন ক্যাশ আইটেম লাইক ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন চার্জ ডিউরিং দ্য ইয়ার কত আছে? 10,000 ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে, মানে এই ফিক্সড অ্যাসেটের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। তারপরে সাম ফিক্সড অ্যাসেটস হুজ বুক ভ্যালু 15,000 ওয়াজ সোল্ড ফর 18,000। এই যে 15,000 টাকা যেই ফিক্সড অ্যাসেটটা আছে তার বুক ভ্যালু কত? বুক ভ্যালু 15,000 টাকা এবং বিক্রি হয়েছে কততে? 18,000 টাকা। তার মানে 3,000 টাকার এখানে প্রফিট আছে, যেই প্রফিটটা আমাদের প্রফিটকে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে এটা একটা নন অপারেটিং আইটেম, আমরা কি করব, ওই প্রফিট থেকে এটাকে কমিয়ে দেবো, রিভার্স এফেক্ট ফেলে দেবো। আগের ভিডিওগুলো দেখলে আরও এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তাই রিকোয়েস্ট করছি আগের ভিডিওগুলোও দেখবে। আর যারা এখন ভিডিওটা দেখছো অলরেডি, তারাও আশা করি বুঝতে পারবে, আমি আবার এক্সপ্লেন করব যখন আমরা অঙ্কটা করব। ডিউরিং দ্য ইয়ার ইনকাম ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড ওয়্যার পেইড ফর 14,000, 14,000 টাকার ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছে এবং 15,000 টাকার ডিভিডেন্ড পেমেন্ট করেছে। ঠিক আছে? তা 15,000 টাকাই ছিল, 15,000 টাকার ডিভিডেন্ডই পেমেন্ট করেছে, তার জন্য আমাদের কোনো রকম আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না, বাট প্রভিশন ফর ট্যাক্সের জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলব। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটাতে আমরা প্রথমে কিছু ছোট ছোট জিনিস করে নেব, ওয়ার্কিংস, যেগুলোকে ওয়ার্কিংস বলি আমরা, কিছু ওয়ার্কিং করতে হবে। অঙ্কটা একটু ক্লিন করে নিই। ওয়ার্কিং মেনলি করতে হবে আমাদের একটা ফিক্সড অ্যাসেটের অ্যাকাউন্ট খুলতে হবে, আর একটা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স বা প্রভিশন ফর ট্যাক্সের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই দুটো খোলার, মানে অ্যাকাউন্ট খোলার পেছনে মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে ফিক্সড অ্যাসেট নিয়ে কিছু কথা বলেছে, যেরকম ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স তো বলেইছে, তার সাথে সাথে তার ডেপ্রিসিয়েশন বলেছে, এবং মোরওভার একটা অ্যাসেটের বিক্রির কথা এখানে বলেছে। তাহলে সেই এত কিছু অ্যাডজাস্টমেন্ট যেহেতু আছে এই অঙ্কটার মধ্যে, তাহলে ফিক্সড অ্যাসেটের একটা অ্যাকাউন্ট খুলে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। ঠিক আছে? খুব ছোট লেজার অ্যাকাউন্ট করাটা খুব জরুরি, তাই জন্য আমরা এই ওয়ার্কিংটা করব। প্লাস আমাদেরকে এই প্রভিশন ফর ট্যাক্সের জন্য একটা এন্ট্রি, মানে লেজার অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এখানে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স থাকা সাথে সাথে আরেকটা জিনিস আছে, যে যদি দেখা যেত এই 12,000 টাকাই আমরা পেমেন্ট করছি, ঠিক আছে, 12,000 টাকাই ট্যাক্স আমরা পেমেন্ট করছি, তাহলে আর আমরা অ্যাকাউন্টটা খুলতাম না। ঠিক আছে? ইজি হয়ে যেত।
কিন্তু আমরা যেহেতু 12,000 টাকা পেমেন্ট না করে 14,000 টাকা পেমেন্ট করেছি, সেই কারণে আমরা কি করব, আমরা এখানে একটা প্রভিশন ফর ট্যাক্সের অ্যাকাউন্টও খুলবো, যাতে কিনা অঙ্কটা বুঝতে আরও সুবিধা হয়। তাহলে চলো ওই দুটো অ্যাকাউন্ট খুলে আমি বুঝিয়ে দিই ব্যাপারটা কী করতে চলেছি আমরা। তাহলে প্রথমে ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট একটা আমরা করব, লেটস ডু ইট হিয়ার। আচ্ছা, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, ঠিক আছে। ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টের ফিক্সড অ্যাসেট হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স, তাহলে ওপেনিং ব্যালেন্স হচ্ছে ডেবিট দিকে হবে, তাহলে টু ব্যালেন্স বিডি, আর ক্লোজিং ব্যালেন্সটা ক্রেডিট দিকে হবে বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে। অ্যামাউন্টগুলো কত কত ছিল, অ্যামাউন্ট ছিল 60,000 এবং 75,000, রাইট। তাহলে 60,000 এবং 75,000 আমাদের ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স লিখে ফেললাম। এবার একটা 15,000 টাকার অ্যাসেট 18,000 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে এটাকে বাই ব্যাংক বলে লিখবো। কত টাকা পেয়েছি বাই ব্যাংক, বা ক্যাশও হতে পারে, হোয়াট এভার ইট মে বি, ক্যাশ অর ব্যাংক, ঠিক আছে। 18,000 টাকা পেয়েছি। এবার এতে 3,000 টাকা লাভ হয়েছে, সেই লাভটাকে এদিকে লিখবো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 3,000 টাকার লাভ হয়েছে। ডেপ্রিসিয়েশন বলেছে এই ফিক্সড অ্যাসেটের মধ্যে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে, তাহলে কি করব, বাই ডেপ্রিসিয়েশন, কত টাকা, 10,000 টাকা, ক্লিয়ার। এবার আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করতে গেলে দেখো এই সাইডটাই বেশি আছে, ক্রেডিট সাইডটাতে 75,000 প্লাস 10,000 প্লাস 18,000, রাইট। তাহলে আমরা এটার ক্যালকুলেশনটা করে ফেলছি। ওপস, কত বলেছে, 18,000 যোগ 10,000 যোগ 75,000, ঠিক আছে, টোটাল 1,03,000 রুপিস, ঠিক আছে। তার সাথে মাইনাস হবে 63,000, ঠিক আছে। তাহলে 40,000 রুপিস আমাদের এখানে ব্যালেন্সিং ফিগার আসলো। কেন আসলো, তার মানে আমরা এ দেখো ডেবিট সাইডে এসছে, তার মানে ফিক্সড অ্যাসেট বেড়েছে, কী করে বাড়বে, কিনেছি, তাহলে আমরা টোটাল 40,000-এর তোমার ওই অ্যাসেটস কিনেছি, 40,000-এর অ্যাসেটস কিনেছি। তাহলে আমার এখানটাতে টু ব্যাংক বা ক্যাশ, হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে। মানে এটাকে এখানে কি হয়েছে, পারচেজ হয়েছে, ব্যাকেটে এটা লিখে দিলাম, পারচেজড হয়েছে, আর এটা কি হয়েছে, আমাদের সেল হয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্টটা তোমরা ভালো করে করে ফেলো নিজেদের খাতায়, আর বোঝার চেষ্টা করো কোনটা কোন দিকে গেছে, কেন গেছে, ঠিক আছে। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো অবশ্যই। আচ্ছা, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টটা বুঝতে পেরেছি। এবার কোনটা কোন দিকে যাবে একটু বুঝিয়ে দিই। এই যে প্রফিট অ্যান্ড লস যেটা আছে, এটা আমাদের অপারেটিংয়ে লেস হবে, এটা আমাদের অপারেটিংয়ে লেস হবে, ঠিক আছে, ক্লিয়ার। এই যে ডেপ্রিসিয়েশনটা আছে, এটা আমাদের অপারেটিংয়ে অ্যাড হবে নন ক্যাশ আইটেম বলে, আর এটা নন অপারেটিং আইটেম বলে এটাকে আবার আমরা কী করে দেবো, লেস করে দেবো, কারণ প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছে ও খামোখা। অপারেটিংয়ের কাজ নয় এই প্রফিট, মানে এই অপারেটিংয়ের প্রফিট নয় এটা, তাই জন্য আমরা কী করবো, ওটাকে লেস করে দিয়ে সরিয়ে দেবো, ঠিক আছে। এটা যদি লস হতো তাহলে নিশ্চয়ই প্রফিটটাকে কমিয়ে দিয়ে রেখেছিলো, আমরা তখন অ্যাড ব্যাক করে দিতাম। আচ্ছা, ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, তাই জন্য এটাকে অ্যাড ব্যাক করে দেবো অপারেটিংয়ে। এইটা চলে যাবে ইনভেস্টিংয়ে, অ্যাড হবে, ঠিক আছে। এটাও চলে যাবে ইনভেস্টিংয়ে, কিন্তু লেস হবে, কিনেছি ক্যাশ কমে গেছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্টের এই জন্যই আমরা ফিক্সড অ্যাসেটের এই অ্যাকাউন্টটা খুললাম, যাতে কিনা কোন আইটেমটা কোথায় যাবে সেটা বুঝতে পারি, ক্লিয়ার। চলে আসি প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টটাতে। প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট, আচ্ছা, এটা কোন ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স। দেখো অটোমেটিক্যালি এটা লাইবিলিটির সাইডে আছে, ঠিক আছে। তাহলে এটা লাইবিলিটি, যে টাকাটা পেমেন্ট করতে হবে, তাহলে ওপেনিং ব্যালেন্সটাকে ক্রেডিট দিকে লিখবো, ক্লোজিং ব্যালেন্সটাকে ডেবিট দিকে লিখবো, ঠিক আছে। তাহলে ওপেনিং ব্যালেন্স আছে হচ্ছে 12,000 টাকার, ক্লোজিং ব্যালেন্স আছে 23,000 টাকার, মানে এদিকে হবে বাই ব্যালেন্স আর এদিকে হবে টু ব্যালেন্স, ক্লিয়ার। তাহলে বাই ব্যালেন্স টু ব্যালেন্স আমরা করে ফেললাম। এবার আমরা পেমেন্ট করেছি, ট্যাক্সের পেমেন্ট কত টাকা করেছি, ট্যাক্সের পেমেন্ট করেছি 14,000 টাকার, ঠিক আছে। এই যে ইনকাম ট্যাক্স পেইড কত বলেছে, ডিউরিং দ্য ইয়ার ইনকাম ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড, ইনকাম ট্যাক্স প্রথমেরটা, ডিভিডেন্ড হচ্ছে পরেরটা। তাহলে ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছি 14,000 টাকার, 14,000 টাকার টাকা পেমেন্ট করেছি, তাহলে কী করবো, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, পেমেন্ট করে দিয়েছি তো, তাহলে টু ব্যাঙ্ক 14,000 টু ব্যাঙ্কে গেল, ঠিক আছে। তাহলে ব্যালেন্স করবো এবার, আর তো কিছু প্রভিশন ফর ট্যাক্স নিয়ে সেরকম কিছু বলেনি, তাহলে 23 আর 14 যোগ করবো, আর 12 মাইনাস করবো, 23 যোগ 14 বিয়োগ 12, ঠিক আছে, সরি
23 যোগ 14 বিয়োগ 12, ঠিক আছে, তার মানে 25,000 টাকা আমাদের এখানে ব্যালেন্স আসছে। এই 25,000 টাকাটাকে আমরা কি বলবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা কোথায় যাবে? এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড হয়ে যাবে। অপারেটিং অ্যাক্টিভিটিতে আমরা এটাকে অ্যাড করে দেবো। ক্লিয়ার? আর এটা এই যে ব্যাংকে এটা যে পে হয়েছে 14,000 টাকা, এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস হবে, ঠিক আছে, একদম লাস্টে, এন্ডে, ঠিক আছে, একদম এন্ডে গিয়ে লেস হবে। বোঝাতে পারলাম? তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিতে 25,000 অ্যাড করব আর 14,000 লেস করব। ক্লিয়ার? ট্যাক্স পেইড বলে 14,000 লেস করব আর 25,000 প্রভিশন ফর ট্যাক্স আমরা ক্রিয়েট করেছি এই বছরে 25,000 টাকার, সেটাকে আমরা কি করব? অ্যাড করে দেবো। বোঝাতে পারলাম? তাহলে চলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকটা আমরা কেটে ফেলি। আমাদের মেন ট্রিকি জিনিস আমরা করে ফেলেছি। যারা এবার অঙ্কটা নিজেরাও করতে পারবে তারা অঙ্কটা করতে শুরু করে দাও। ভিডিওটাকে পজ করে করতে পারো, ভিডিওটার সাথে সাথেও করতে পারো, আবার ভিডিওটাকে মিউট করেও করতে পারো, আর মাঝে মধ্যে চেক করে নেবে যে তোমরা ঠিক করছো কি না। বোঝাতে পারলাম? তাহলে চলো অঙ্কটা শুরু করো। কিছু জায়গায় সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। অঙ্ক শুধু দেখে দেখে করাটাই যুক্তিযুক্ত নয়। নিজের থেকেও যদি বুঝে গিয়ে থাকো, যারা অঙ্কটা বুঝে গিয়েছো তারা অঙ্কটা নিজের থেকে করো। চলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছক কাটা হয়ে গেল আমাদের। দুটো পেজ লাগতে পারে, তাই জন্য আগে থেকে 2 পেজের ছক কেটে দিলাম। ঠিক আছে, চলো অঙ্কটা করি। প্রথমে লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এ পয়েন্ট দিয়ে লিখবো, ওপরের জিনিসপত্র লিখলাম না। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখলাম। প্রথমে কি লিখবো? নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম, ঠিক আছে, এটা হেডিং। এটার মধ্যে লিখলাম প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্সটা। প্রফিট অ্যান্ড লসের কত টাকা ছিল? প্রফিট অ্যান্ড লসের ছিল আমাদের, কোশ্চেনটা আর একবার দেখি। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স ছিল হচ্ছে আমাদের 3,000 টাকা। এখান থেকে মাইনাস করে 7,000 টাকা এখন ব্যালেন্স আছে। আগের বছর 4,000 ছিল অলরেডি, তাহলে আমাদের 3,000 টাকা এই বছরের ব্যালেন্স। ঠিক আছে, এটার সাথে অ্যাড হবে কি? একেবারে ডাইরেক্ট বাইরে লিখতে পারবো না, থাক, এখানটাতে করছি ডাইরেক্ট বাইরে ওই প্রফিট অ্যাড করে লিখে দেবো। আচ্ছা, 3,000 টাকা জেনারেল রিজার্ভে গেছে কিছু টাকা। জেনারেল রিজার্ভে কত টাকা গেছে? জেনারেল রিজার্ভে গেছে হচ্ছে 16 আর 18, তার মানে এই বছরে গেছে 2,000 টাকা অনলি। জেনারেল রিজার্ভে গেছে 2,000 টাকা। ঠিক আছে, এইগুলো সব অ্যাড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রপোজড ডিভিডেন্ড, এটাও অ্যাড হবে। প্রপোজড ডিভিডেন্ড, প্রপোজড ডিভিডেন্ড, তার সাথে প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স, এই সব কিছুকে নিয়ে তৈরি হয় কি? নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। ঠিক আছে, তাহলে এই বছরের প্রপোজ ডিভিডেন্ড আছে আমাদের 12,000 টাকা, এটা অ্যাড করব। আর প্রভিশন ফর ট্যাক্সটা হচ্ছে 25,000 টাকা, এটা অ্যাড করব। তাহলে কত বললাম? সরি, প্রভিশন প্রপোজ ডিভিডেন্ড আছে হচ্ছে 20,000 আর প্রভিশন ফর ট্যাক্স হচ্ছে 25,000। তাহলে প্রপোজ ডিভিডেন্ড 20,000 অ্যাড করলাম, প্রভিশন ফর ট্যাক্স 25,000 অ্যাড করলাম। ঠিক আছে, এই টোটাল মিলিয়ে আমাদের তৈরি হলো কি? নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। তাহলে এগুলোকে অ্যাড করে দেখছি কত হচ্ছে। 25 প্লাস 20 প্লাস 2 প্লাস 3 কত হলো আমাদের? 50,000। ঠিক আছে, এই 50,000 ইজ নাথিং বাট দ্য নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম। এটার সাথে কি হবে? এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম। ঠিক আছে, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস লাইক ডেপ্রিসিয়েশন, ঠিক আছে,
তারপরে আর একটা দেখেছিলাম প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ হয়েছিল, প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ, ঠিক আছে। তারপরে আর একটা ছিল নন অপারেটিংয়ের মধ্যে পড়বে কি, ওই প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। এইগুলো অ্যাড হবে, প্রথম দুটো, এইটা লেস হবে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটটা আমাদের কী হবে, লেস হবে। তাহলে আমরা করে ফেলি, কী কী বলেছি, প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ হয়েছে 2000 টাকার, ঠিক আছে। ফিক্সড অ্যাসেটটা প্রফিট, ফিক্সড অ্যাসেট থেকে প্রফিট হয়েছে কত টাকা, 3000 টাকা। আর তোমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 10,000 টাকা, এটা অ্যাড হবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস 2000 টাকা, এটা অ্যাড হবে। আর প্রফিট 3000 টাকা, এটা লেস হবে। ক্লিয়ার? তাহলে এইটার থেকে আমরা পেয়ে যাব কি, এটাকে বলবো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। কি বলবো, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং, প্লাস 10 মাইনাস 3 প্লাস 2, ঠিক আছে, মানে হচ্ছে 59,000। 59,000 আমাদের চলে আসলো কি, 59,000 আসলো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এটা আমাদের হচ্ছে কি 59,000। এবার এই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কি হয়, অ্যাড করব, কারেন্ট লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে অ্যাড হবে, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে লেস হবে। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। বোঝাতে পারলাম এটা? কারেন্ট লাইবিলিটি কমে গেলে আমাদের, কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে আমাদের ক্যাশ বাড়ে, কারেন্ট অ্যাসেট কমে গেলে আমাদের ক্যাশ বাড়ে। তাহলে এগুলোকে অ্যাড করব। যেরকম ধরো অ্যাড করার মতন দেখি কি আছে, কারেন্ট লাইবিলিটির মধ্যে একমাত্র ক্রেডিটার্সটাই আছে, 11 ছিল 9 হয়ে গেছে, তাহলে আমাদের কমেছে, আলটিমেটলি এটা লেস হবে। আর স্টক ডেটার্স এই দুটোই বেড়েছে, তাহলে আমাদের এটাও লেস হবে। তাহলে অ্যাডের এখানে কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে, নাথিং, আমরা কিচ্ছু অ্যাড করব না। লেস করব কি, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, যেটা কিনা স্টক এবং ডেটার্স দুটোই বেড়ে গেছে, তাই তো, অ্যান্ড ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। কী কী হয়েছে, স্টক ডেটার্স ক্রেডিটার্সটাও ইনক্রিজ করেছে, তাই তো, সরি ক্রেডিটার্সটাও কমে গেছে, ক্রেডিটার্স কমে গেছে, 11 থেকে 9 হয়ে গেছে, 2000 টাকা, ঠিক আছে। 2000 টাকা আমাদের হচ্ছে লেস হবে। আর এদিকে হচ্ছে স্টক 3000 টাকা বেড়ে গেছে, আর 5000 টাকা বেড়েছে ডেটার, ঠিক আছে। স্টক 3000 টাকা, ডেটার্স বেড়েছে 5000 টাকা, ক্রেডিটার্স কমেছে 2000 টাকা, এগুলো সবকটাই কী হবে, লেস হবে। লেস হবে, তাই আমরা কী করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। করে কত টাকা হচ্ছে, 59,000 ডাইরেক্ট 59 মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 2, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, 49 হলো। আচ্ছা, এটাকে করে দিলাম কত, 49,000, ঠিক আছে। এটাকে বলবো কি, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এখান থেকে যাবে কি, লেস ট্যাক্স পেইড, ঠিক আছে, লেস ট্যাক্স পেইড। ট্যাক্স পেইড কত হয়েছে, ট্যাক্স পেইড আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত, 14,000 আই গেস, 12,000-এর প্রভিশন ছিল, 14,000 ট্যাক্স পেমেন্ট করা হয়েছে, এই যেটা। তাহলে ট্যাক্স পেইড করা হয়েছে 14,000, তাহলে ট্যাক্স পেইড লেস করে দিলাম 14,000, যেটা বেরোলো এটাকে বলবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। তাহলে 49 মাইনাস 14, দ্যাট ইজ 35,000, 35,000 চলে আসলো আমাদের ক্যাশ
ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বুঝতে পারলাম? তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের চলে এসছে 35,000। এবার চলে আসবো ক্যাশ ফ্লো ফ্রম বি পয়েন্ট, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানটাতে কী আসবে? মেনলি আমাদের ফিক্সড অ্যাসেটের আর ইনভেস্টমেন্টের ওই আইটেমগুলোই আসবে। ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা দেখেছিলাম যে ফিক্সড অ্যাসেট আমরা 18,000 টাকার বিক্রি করেছি আর 40,000 টাকার কিনেছি। তাহলে 18,000 টাকার বিক্রি করেছি, ওটাতে ইনফ্লো হচ্ছে, ঠিক আছে, সেল অফ ফিক্সড অ্যাসেট কত টাকা? 18,000। তারপরে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, এটা লেস হবে, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট 40,000, ঠিক আছে। আর ইনভেস্টমেন্টেরও একটা ঝামেলা ছিল, ইনভেস্টমেন্টটা কী হয়েছিল? 7,000 থেকে 9,000 হয়েছে, তার মানে 2,000 টাকার কিনেছি ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে লিখে দিচ্ছি ইনভেস্টমেন্ট পারচেজড 2,000, ঠিক আছে। আচ্ছা, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট নেগেটিভ ব্যালেন্স, এটাও নেগেটিভ ব্যালেন্স, তাহলে 42,000 থেকে 18,000 মাইনাস করে নেগেটিভ 24,000 হবে, নেগেটিভ 24,000। এখানটাতে বলবো আমরা কি ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যেটা কিনা ভালো। নেগেটিভ হয়েছে মানে ক্যাশ বেরিয়ে গেছে মানে খারাপ হয় সেটা কিন্তু নয়, তুমি ইনভেস্ট করেছো ব্যবসাতে, তাহলে এটা কিন্তু একটা ভালো সিনারিও। তাহলে ক্যাশ ইনভেস্ট ইন বা ক্যাশ ইউজ ইন ফিনান্সিং অ্যাক্টিভিটি বলতে পারি, ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং, সরি কী বলছি আমি, ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি 24,000। চলে আসি বি, মানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, শুরু হতে হতেই শেষ। সি পয়েন্ট, ক্যাশ ফ্লো ফ্রম, বলো, ফিন্যান্সিং অ্যাক্টিভিটি, কারেক্ট, ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা দেখেছিলাম ইস্যু অফ শেয়ার হয়েছিল, ইস্যু অফ ইকুইটি শেয়ার কত টাকা? 10,000, ঠিক আছে। সিকিউরিটিজ প্রিমিয়াম ছিল 5,000, যাদের মনে আছে তারা ভালো, যাদের মনে নেই তারা কোয়েশ্চেনটা আর একবার রিপিট করে দেখে নেবে। সিকিউরিটিজ প্রিমিয়াম 5,000। আমরা প্রেফারেন্স শেয়ার রিডিম করে ফেলেছিলাম, প্রেফারেন্স শেয়ার আমাদের রিডিম হয়ে গেছিলো। কত টাকা রিডিম হয়েছিল? প্রেফারেন্স শেয়ার রিডিম হয়েছিল হচ্ছে 20,000 থেকে 12,000 হয়ে গেছে, মানে 8,000 টাকার প্রেফারেন্স শেয়ার রিডিম হয়েছে, ঠিক আছে। 8,000 টাকার প্রেফারেন্স শেয়ার রিডিম হয়েছে, তাহলে রিডেমশন অফ 10% প্রেফারেন্স শেয়ার বলে লিখে দেবো, রিডেমশন অফ 10% প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে, 8,000 টাকার, এটা আমাদের লেস হবে, ঠিক আছে। আবার আমরা ডিভিডেন্ড পে করেছিলাম, তাহলে ওখানটাতে লিখবো ডিভিডেন্ড পেইড, 15,000-এর ডিভিডেন্ড আমরা পেইড করেছিলাম, তাহলে এই 15,000-এরটা করে দিলাম। তাহলে আর কিছু কিন্তু নেই, দেখো আলটিমেটলি 8,000 আমাদের নেগেটিভ ফিগার আসছে, ক্যালকুলেট করার সেরকম একটা দরকার নেই। আচ্ছা, এটা আমরা কি লিখবো? ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাহলে এবার এই তিনটেকে অ্যাডজাস্ট করে 24,000 নেগেটিভ, 8,000 নেগেটিভ আর 35,000 পজিটিভ, ঠিক আছে। তাহলে 35,000 পজিটিভ আছে, তার থেকে 24,000 নেগেটিভ আছে, মাইনাস গেলাম, 8,000 নেগেটিভ আছে, মাইনাস গেলাম, পজিটিভে 3,000 পড়ে থাকছে, তাই তো। তাহলে এই যে পজিটিভে কী থাকছে? 3,000 পড়ে থাকলো, এটাকে কি বলবো? ক্যাশ ফ্লো বা নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো, ঠিক আছে, যেটা কিনা এ প্লাস বি প্লাস সি, ক্লিয়ার। নেট ক্যাশ ইনফ্লো বলতে পারি। আচ্ছা, এটার সাথে কি করব? অ্যাড করে দেবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে।
কত টাকা ছিল ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং, একেবারে কোশ্চেনে দেখে নিতে পারি। এই দেখো ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ছিল 6,000 টাকা আর শেষে আছে 9,000 টাকা। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা করে দিলাম 6,000 বিগিনিংয়ে ছিল, তাহলে টোটাল করে দিলে 9,000। এটা করে দেবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু আমাদের উত্তরের সাথে কিন্তু মিলে গেল। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড, ঠিক আছে, কত 9,000। কোশ্চেনটা বুঝতে পেরেছো, সলভ করা মানে পুরো আমাদের উত্তরটাও মিলে গেছে। যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিতে পারো। আমি যদি ভার্টিক্যালি করতে পারি, এরকম এইভাবে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, মানে ভিডিওটা তো তোমাদের চোখের সামনে চলে এসছে, স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে কোশ্চেনটার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি আমরা এখানে সলভ করেছি কমপ্লিটলি। এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যান্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ঠিক আছে, ABC করে দিয়েছি। যাদের কোনো রকম কোনো ডাউট আছে কমেন্ট করবে। রাত 3টে বেজে গেল অলমোস্ট, ভিডিওটা আপলোড করতে ভিডিওটা বানাতেই এখন আপলোড করতে হবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, ভিডিওটা কমেন্ট করবে, ঠিক আছে, তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো হচ্ছে। যদি কোনো ডাউট থাকে তোমাদের মনের মধ্যে 8240311813 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। একেবারে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে, নিজের নাম বলে, জায়গার নাম বলে, কোথা থেকে মেসেজ করছো, ঠিক আছে। আমি তোমাদেরকে সবাইকেই, আমি প্রত্যেককেই সাহায্য করি, এই রিলেটেড যে কোনো ডাউটস সলভ করে দিই হোয়াটসঅ্যাপের মধ্যেও। আর তোমরা কমেন্টও করবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।